দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। ভীষণ সুকারু একটা জায়গায় বসে রয়েছি, বুঝতে পারছেন দেখে। যারা এখানে এসেছেন তাদের কাছে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা আসেননি কিন্তু ভীষণ নাম শুনেছেন তাদের জন্যই আজকে মাতৃরূপেণর বিশেষ এই পর্ব। যার কাছে এসছি তার নাম সুতপা বড়ুয়া। খুব একটা চিনলেন না বোধহয়। এবার যদি বলি হিমুর কাছে এসছি, আরও বিস্তারিত বললে হিমুর হেসেলে এসছি আজকে আমরা। মাতৃরূপেণতে এমন বিশেষ ব্যক্তিত্বদের সঙ্গেই আমাদের আলাপচারিতা চলছে, যেখানে সারাটা বছরই তারা প্রায় 10 হাতে গোটা সংসারটা সামলান। সংসার, বাড়ি, সন্তান সবটা সামলে এত সুন্দরভাবে, এত শিল্প নিপুণভাবে পুরো ব্যাপারটা সামলানো হিমুর হেসেলে কিভাবে করেন, সেই গল্পটাই আজকে জানতে আমরা এসছি হিমুর কাছে, অর্থাৎ সুতপা বড়ুয়ার কাছে। যার কথা এত বললাম তাকে পুজোর শুভেচ্ছা আগে জানিয়ে নিই। দেবীপক্ষে চলছে, তুমিও আসলে দেবী, দেবীপক্ষের সূচনা, একদম অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। থ্যাংক ইউ, শুভেচ্ছা তোমাকেও আজকে আমার কাছে আসার জন্যে। মাতৃরূপেণও কথাটার সাথে আমার সাথে মিল আছে কি না মনে হয় আছে। গল্প জমুক, আড্ডা চলুক, তাহলে বোঝা যাবে আরও আছে কি না। আমি তো জানি ব্যক্তিগতভাবে, কিন্তু বাকি যারা রয়েছেন তাদেরকেও জানাতে চাইব। হিমুর হেসেল বসে আমরা তোমার সঙ্গে গল্প করছি, আড্ডা দিচ্ছি। এই হিমুর হেসেলের কত বছর হয়ে গেল? 4 বছর। 4 বছর রেস্টুরেন্ট বিজনেসটা পুরোপুরি, কিন্তু তার সৃষ্টিটা 2017-তে। 2017-র 19শে অগস্ট হিমুর হেসেলের যাত্রা শুরু উইকেন্ড ডেলিভারি হিসেবে। উইকেন্ড ডেলিভারিতে আমি তখন চাকরি করি ইউনিসেফে। রান্নাটা প্যাশন। ছোট ছোট জার্নালগুলোতে রেসিপি লিখি, সেগুলো আর মানে ওই রেসিপি লিখতে লিখতেই হঠাৎ করে একদিন আমার একজন শ্রদ্ধেয় সাংবাদিক দাদা আছেন, যার নাম মানে যিনি আমাদের এটা নাম দিয়েছেন, হীরক বন্দ্যোপাধ্যায়, হিমুর হেসেলের নাম দিয়েছিলেন। আমার রান্না খেয়ে বলেছিল, কী সব চাকরি বাকরি করিস, এগুলো ছেড়ে দে, তুই খাবার নিয়ে কাজ কর। আমি বললাম, রান্না ভালো করলেই ব্যবসা করা যায় না। তো দাদা বলেছিল, আমার মনে হয় তুই পারবি। তো সেটা থেকে শুরু, মানে উঠলো বাই তো কটক যাই। দাদা বলল, আমরাও শুরু করে দিলাম, নাম দিয়ে দিলাম উইকেন্ড ডেলিভারি। শুরু করলাম শনি রবি, সরকারি ছুটি পাই, কাজ শুরু করে দিলাম। কাজটা কি হবে, সে কাজটা কি হবে সেটা হলো, জন্মসূত্রে যেহেতু বাংলাদেশি, আমি ছোটোবেলার যে রান্না যেগুলো বাড়িতে রোজ খেয়েছি, সেই রান্নাগুলো তো এখানে পাই না। এবার বিশেষ করে বিয়ে বাড়িতে গেলেও দেখি এখানকার বিয়ে বাড়ির যে খাবারের সিস্টেম আমাদের সাথে তার একদম আকাশ পাতাল তফাৎ, সেটাও মানতে পারতাম না। তো আমার গিনিপিগরা ছিল বাড়িতে। প্রথমে তো পুরো সপরিবার, শ্বশুর শাশুড়ি, দেওর আর আমার হাজব্যান্ড, পরে ছেলের পর যা, এরা সবাই। তারপরে এনারা তো চলে গেলেন, আমার শাশুড়ি শ্বশুর এখন গত হয়েছেন। তো আমি এই কাজগুলো করতে, মানে রান্না করতে করতে, এটা রান্নাটা না একটা হবি হয়ে গেল আমার কাছে, প্যাশন। তো কাজ করেছি করতে করতে, এবার তো যাই হোক, আমরা নাম শুরু করলাম 19শে অগাস্টে আমাদের যাত্রা শুরু। হীরকদার নাম দিয়ে দিল হিমুর হেসেল। আমার না নামটা একদম ভালো লাগেনি, কিন্তু এই নামেই তো হই হই পড়ে গেছে এখন। নামটা আমার ভালো লাগেনি এজন্যে যে আমার ডাকনাম হিমু। এবার দাদাকে বললাম, হিমুর হেসেল। দাদা বলল, দেখবি ওটাই ভালো হবে, ওটাই মোমেন্টাম হবে। তো আমি জানি না মোমেন্টাম হয়েছে কি না, তবে হ্যাঁ, আমি আজকে এই জায়গাটায় হিমুর হেসেলের নামটা আনতে পেরেছি। তার জন্য আমি দাদার কাছেও কৃতজ্ঞ, কেননা দাদা আজকে আমাকে একটা অপশান দিয়েছিল লাইফে, যে চাকরি ছাড়াও তুমি কিছু করতে পারো। আমার যে ক্যাপেবিলিটিটা, সেটা দাদা বের করেছিল। এনিওয়েজ, আমি উইকেন্ড ডেলিভারি শুরু করলাম, কাজও ভালোভাবে এগোলো। কিন্তু আমি যেহেতু জব করছিলাম, আমার কর্মসূত্রে আমি গঙ্গাসাগরে এত বেশি মানে ইনভলভড হয়ে গেলাম, আমার করা সম্ভব হয়নি। মানে এটা ইউনিসেফের তরফ থেকে, আমি সরকারি দক্ষিণ 24 পরগনায় আমার পোস্টিং ছিল। তো সেখান থেকে আমার গঙ্গাসাগর মেলার জন্য আমার কাজের প্রচুর প্রেশার হয়ে গেল, বন্ধ করতে বাধ্য হলাম। তারপর 2019-এ আমাকে ট্রান্সফার করা হলো মুর্শিদাবাদে, যেটা আমার কাছে নেওয়া সম্ভব হলো না, যেহেতু ছেলে জাস্ট 10-এ উঠবে। আচ্ছা।
এটা খুব ফ্রাস্ট্রেটিং ছিল, বিকজ অত বড় একটা স্যালারি আমার একদিনে জিরো হয়ে যাওয়া, আমাকে চাকরি ছাড়তে বাধ্য হলাম আমি ছেলের জন্য। তখন আমার হাজব্যান্ড আমাকে বললো, ডোন্ট গো ফর ফার্দার জব, তুমি হিমু হেসেলটাই শুরু করো। হিমু হেসেল কী করে শুরু করব? কেননা হিমু হেসেলে করতে গেলে আমি তো একটা এত বড় মাইনে পেতাম, আমি তো জিরো। এখন হিমু হেসেল শুরু করতে গেলে সেটা তো জিরো থেকেই শুরু করতে হবে, তো সেটা কিভাবে হবে? আমি তখন বললাম, আমি যা রোজগার করছি তা দিয়ে নুন ভাত হয়ে যাবে আমাদের, তুমি চিন্তা করো না, আমরা খাওয়া পড়াটা হয়ে যাবে, তুমি যুদ্ধটা করে নাও। দেখো, স্বামীর এই সাপোর্টটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার, কিন্তু কেননা এই সাপোর্টটা কিন্তু অনেকে পায় না, আমি ওর কাছ থেকে এই সাপোর্টটা পেয়েছিলাম। সেকেন্ড হলো, এই যে হিমু হেসেলটা যখন আমি করছি, আমি না জানি ডিজিটালের কাজ, না জানি কম্পিউটার ভালো করে চালাতে। আমার বন্ধু, আমার ছোট ভাই অরূপ রতন দাশগুপ্ত, ওর নাম না নিলে সত্যি আমি অকৃতজ্ঞ হব। সে অরূপ, তার ফার্স্ট লোগো ও ক্রিয়েট করলো, মেনু ও বানালো, ইভেন আমার যে বর্তমান ওয়েবসাইট সেটাও ক্রিয়েটেড বাই হিম, ওই করলো এই জিনিসগুলো। আমার প্রতিটা পদে পদে তখন আমার পাশে কিন্তু ও ছিল। হার্ডওয়ার্ক বলতে মধুরিমা, তুমি বিশ্বাস করতে পারবে না, ইউনিসেফের মতো একটা জায়গায় কাজ করে হঠাৎ করে কর্পোরেট ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এসে বাজার করো, রান্না করো, লোকের মুখ শুনতে হবে। কিভাবে শোনো যে 50 টাকা দিয়ে ডিম ভাত বিক্রি করতে পারছে না, কী সব কালা ভুনা টুনা বলছেন, এগুলো আমরা খাই না। তো অ্যাকচুয়ালি আমি তো বাড়ি থেকে শুরু করেছি, উইকেন্ড ডেলিভারি করার পরে তো বাড়ি থেকেই ক্লাউড কিচেন শুরু করলাম। তখন দেখলাম যে বাড়ি থেকে হবে না, তখন আমি গড়িয়াতে একটা ক্লাউড কিচেন শুরু করলাম। ক্লাউড কিচেন চলছে, নিজের রেসিপি, নিজের মেনু, নিজে রান্না করি, বাজার হাট করি, এক্সাইটেড হয়ে যাই, কেউ খারাপ বলে ভ্যাঁ করে কাঁদতে বসে যাই, কেন হলো না, সারাটা রাত ঘুমোলাম না, কি হলো? এবার টাকা পয়সাও তো নেই, কিভাবে ব্যবসাটাকে বড় করব? সে তুমি হরেক মালের যে 100 টাকা 30 টাকা যে বিক্রি হয়, সেই বাসন কোসন দিয়ে একটা ডোমেস্টিক ওভেন, একটা ফ্রিজ, একটা ইন্ডাকশান, একটা সোলো মাইক্রোওয়েভ, আর আমার হাজব্যান্ড আমাকে একটা ডিপ ফ্রিজ গিফট করেছিল। এই দিয়ে আমার হিমু হেসেলের যাত্রা। একটা মেয়ে আমার সাথে কাজ করতো, এই দুজনে মিলে যুদ্ধ করছি। প্রথমে প্ল্যান ছিল অন্যরকম, যে আমি মেয়েদের নিয়েই কাজ করব। আমার মনে হয়েছিল আমি নিজে মেয়ে হয়ে অনেক মেয়ের অন্নসংস্থান করতে পারবো। কিন্তু যখন আমি কাজ করতে করতে হঠাৎ করে তো কোভিড শুরু হয়ে গেল। কোভিডের সময় এরা তো টাইম এমনিতেও দিতে পারছে না। আরেকটা জিনিস আমি যেটা ফেস করেছি সেটা হলো মেয়েদের থেকে, সেটা হলো যে মানে অনলাইন সেলটা না, ডিনার টাইমটা রাত 8টা 8:30টার পর শুরু হয়, আর মেয়েরা 9টার পরে আর টাইম দিতে পারছে না, বাড়ি যেতে হবে। এবার সেটা আমার জন্য চাপ হয়ে যাচ্ছিল। সবাই তো আমার মতো না যে সব কিছু ছেড়ে ছুড়ে করব, কারণ আমি আমার ছেলেকে ওই ক্লাউড কিচেনে রেখে পড়াচ্ছি, আমি নিজেও থাকছি। আচ্ছা, হাজব্যান্ড বাড়িতে ডেপ্রাইভড হচ্ছে, আমি ছেলেকে ওখান থেকে টিউশনে নিয়ে চলে যাচ্ছি, ওখানেই রাখছি, আমি রান্নাবান্না করছি, ও পড়ছে, সেটাও দেখছি। এভাবে আমি কাজগুলো করেছি, সেটা তো ওদের পক্ষে সম্ভব ছিল না। তো তখন আমি কোভিড চললো, কোভিডের সময় তো আমার আরও করুণ অবস্থা, যে কোভিডের সময় কোনো লোক নেই, একা যুদ্ধ করছি। ছেলে আমার প্যাকিং করে দিচ্ছে, ছেলেও ডেলিভারি করে দিচ্ছে। বাজারে যেতাম, নিজে সমস্ত কিছু কিনে এনে সেই মানে নিনজা মাস্ক না, একদম নিনজা স্টাইল, শুধু চোখ দুটো দেখা যেত, ওই অবস্থায় যেতাম, বেরোতাম, আসতাম, রান্নাবান্না করতাম। কিন্তু এটা থেকে না, আমি যেটা শিখেছি সেটা হলো, এই সময়টা আমি সব বাড়ির রান্না, এই জায়গাটায় আস্তে আস্তে এবার লোকে আমার খাওয়াটা খেতে শুরু করলো। কেন? আমি তখন যে থিমটা আমার বাড়ির মতো রান্না, বাড়িতে বসে খাওয়া, কিন্তু রান্নাটা বাড়িতে হচ্ছে না। তো এই সময়টা আমি হেলদি ফুড, এই জায়গাগুলো আনলাম। এই রান্নাটা যখন আমি করতে শুরু করলাম, তখন লোকের ভালো লাগতে শুরু করলো, এবার লোক আমাকে অর্ডার করতে শুরু করলো। ক্লাউড কিচেন যখন করছিলে তখন তোমার কাছে কটা পদ পাওয়া যেত, বা মানে কতগুলো পদ, মানে দুজন মিলে কতটাই বা ম্যানেজ করতে, আমি সেটা খুব ভাবতে চাইছি। কতটাই ম্যানেজ করতাম না, পুরোটাই ম্যানেজ করতাম। 100টার মতো পদ ছিল। 100টা?
100টা পদ দুজন মিলে পুরোটা করতে? 100টা পদ ছিল, আমরা ওটাতে ইনস্ট্যান্ট রান্না করতাম, শুধু ওই ভাত ডাল কিছু জিনিস যেটা সময় সাপেক্ষ, পোলাও, ওগুলো বানিয়ে রাখা ছাড়া বাদ বাকিটা কিন্তু ইনস্ট্যান্টই হতো। এবং স্টিল আমি সেই মেথডটাই ফলো করি। মেবি আমার কাছে টেবিলে একটু গাল খাই লেট ডেলিভারির জন্য, বাট আমার লজিক হলো ভালো যদি খেতে চান, পরিষ্কার খেতে চান, ভালো মানে একদম ফ্রেশ খেতে চান, প্লিজ আমাদের সময় দিন, তাহলে ভালো খাবারটা পাবেন। যেই ওই গরম করে মাইক্রোওয়েভে গরম করে খাবার দেব, সে রান্নার কিন্তু কোনো স্বাদ থাকে না, আমি সেই মানেটা মানি না। এনিওয়েজ সেই 100টা পদের রান্না হতো, সেভাবে এগোচ্ছিলাম। কিন্তু যেটা বুঝতে পারলাম মধুরিমা, যে এটা কাজ করতে গিয়ে আমি মেয়েদেরকে নিয়ে কাজ যখন করতে পারছি না, আমার তখন ছেলে নিতে হবে। প্রথম আমি 20 জুলাই থেকে ছেলেদেরকে নিয়ে কাজ শুরু করলাম, 2জন। এরা আমার কাছে এখনও একজন বর্তমান পূর্ণ, ও আমার সাথে এখনও কাজ করছে। এদের 2জন আর আমরা শুরু করলাম আমাদের জার্নি আবার নতুন করে। তখন ওই ছেলেটা যে সুপারভাইজার আমাকে বললো, বৌদি এভাবে কিন্তু তুমি ব্যবসা করতে পারবে না, যদি তুমি ব্যবসা করতে চাও, যদি তুমি প্রফিট চাও, তুমি যে থিমটা নিয়ে কাজ করছো ঠিক আছে, কিন্তু রেস্টুরেন্ট খোলো। পয়সা কোথায়? পয়সাই তো নেই। কোভিডে বাড়ি ভাড়া কী করে দেবো, তাই নিয়ে আমার চিন্তা ছিল। সেখানে আবার পয়সার কথা আসছে। বললো ক্রেডিট কার্ড আছে? আমি যে হ্যাঁ আছে। বলে ক্রেডিট কার্ড দিয়ে আমরা সব কিছু কেনাকাটা করব, আর যেগুলো লাগবে ওগুলো দেখা যাবে। তো সাহস পেয়ে গেলাম, একটা বাড়ি দেখতে শুরু করলাম। 15,000 টাকা আগে ক্লাউড কিচেনে বাড়ি ভাড়া দিতাম, এটা 22,000 টাকায় বাড়ি ভাড়া নিলাম, রিস্ক নিয়ে নিলাম। 2টো টেবিল কিনলাম ফ্লিপকার্ট থেকে, সামনে আছে 2টো, ফ্লিপকার্ট থেকে 2টো টেবিল। একটা ফুটপাথ থেকে টেবিল কিনলাম 500 টাকা, আর 2টো 250 2টো বেঞ্চ। তো এই দিয়ে আমার যাত্রা শুরু। আর রান্নার যে ডিনার প্লেট, এটা গড়িয়াতে একটা ছোট্ট দোকান আছে, তার কাছ থেকে আমি ও কাচের বাসন নিয়ে বিক্রি করে, ওর থেকে বাসন কিনলাম। এই নিয়ে আমার যাত্রা শুরু। যাত্রা হিমুর হেসেল ডাইনিং করছে 2020। আচ্ছা, একদম কোভিডের পরেই আমি শুরু করে দিলাম, কেননা প্রফিট লাগবে আমার। 3টে টেবিল দিয়ে আমার জার্নি শুরু 2020-তে। আমরা সেপ্টেম্বরে শুরু করলাম। তারপর এটা শুরু করলাম, তখন আমার কাছে মঞ্জুরিমা হিসেব নিকেশ কিছু বুঝি না, খালি ভাবতাম অনলাইনে একটা সেল হবে আর টেবিলে 5,000 টাকা পার ডে সেল হবে, তাহলে আমি এত বড় লোক হয়ে যাব যে আমি তো আমাদেরকে তাকাতে হবে না, আমি সত্যি বড় লোক হয়ে যাব। হিসেব নিকেশ বুঝি না। আমাকে যখন ওই সুপারভাইজার, বৌদি তুমি কস্টিং করেছো? আমি বললাম হ্যাঁ কস্টিং তো, ফুড কস্টিং করেছি তো, এটা এভাবে এটা বলে, বৌদি হবে না, অ্যাকাউন্টস লাগবে আমাদের। এই প্রথম আমি অ্যাকাউন্টসের কথা ভাবলাম। এর মধ্যে আমার সেই বন্ধু অরূপের সাথে কিন্তু আমার ঝগড়া লেগে যেত। ও আমাকে খালি বলতো, তুমি কী ব্যবসা করছো, তুমি করলে আমার খালি মনে হয় তুমি লস করছো কেন, তুমি কী ব্যবসা করছো? আমি যে লস করছি কোথায়, প্রফিটই করছি। বলে ঘোড়ার ডিম করছো তুমি। মানে যখন অ্যাকাউন্টসের লোক রওশন বলে একটা ছেলের সাথে আমার কাজ হচ্ছিল, তখন ও এলো, এসে আমাকে মাথা হাত দিয়ে বসে, ম্যাম আপনি কী ব্যবসা করছেন? দ্যাট মিন্স কী হলো, আমি খাওয়াতে ভালোবাসি, খাওয়ালাম, লোকের দ্বারে কিছুটা পৌঁছলাম, কিন্তু প্রফিট হলো না, যে যার জন্য আমি বিজনেসটা শুরু করলাম। এর মধ্যে রান্না তো নিজেই করি, নিজেই সার্ভিসও করি, রান্না করি, গল্প করি। কেননা আমার মনে হলো আমার কাছে যারা খেতে আসবে তারা যেন আমার কাছ থেকে একটা পজিটিভ ভাইবস নিয়ে যায়, গল্প করব, আড্ডা মারবো, তারপরে খাওয়াবো। এই থিমটা নিয়েই আমি চলতে চেয়েছি। সাথে আমার বাংলার আর্ট। আমি ওই বাড়িতে অতটা আর্ট প্রথমে শুরু করিনি, প্রথমে রিক্সা পেন্ট দিয়ে ছবি বাঁধিয়ে করেছিলাম। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশকে পোর্ট্রে করতে, আমি যেহেতু স্বাদের পূর্ব পশ্চিম নামটা রেখেছি, স্বাদের পূর্ব পশ্চিমটাকে আমাকে বোঝাতে হবে লোককে। তো সেজন্য বাংলার একটা পটচিত্র, মানে ওয়েস্ট বেঙ্গলের আর ইস্ট বেঙ্গলের আলপনা রিক্সা পেন দিয়ে ছবি করেছিলাম। তারপর তো ডিমান্ড বাড়তে শুরু করলো আস্তে আস্তে। 3টে টেবিল 5টা হলো, 5টার থেকে 7টা হলো। 7টা হওয়ার পর আমরা বুঝতে পারলাম
ক্রেজ বাড়ছে, এবার আস্তে আস্তে ডিম্যান্ড বাড়ছে, এবার আমাকে বড় করতে হবে। কিন্তু কেননা ওটা কোনো প্রপার রেস্টুরেন্ট ছিল না, বাড়ির মতো তো পুরোটা, আমি ওভাবেই কাজ করতাম। আমাকে অনেকে অনেক কথা বলেছে যে এটা প্রপার নয়, এটা আপনার এটা নেই সেটা নেই। আমি সবাইকে গেস্টদের বললাম এটা না অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ভাববেন না, কারো বাড়িতে খেতে এসছেন সেটাই ভাবুন আপনি। সেটা থেকেই কিন্তু তৈরি হওয়া হিউমর হেসেল। এবং সত্যি বলছি মঞ্জুরিমা, ভালোবাসাটা আছে। আমি রান্নাটা মন থেকে করি, ভালোবেসে করি, এবং আমার যে বাচ্চারা আমার সাথে কাজ করে তাদেরকেও আমি এভাবেই শিখিয়েছি যে তোমরা ভালোবেসে রান্না করো। দেখো ভুলভ্রান্তি হয়, আমাদেরও হয়, আমরা কোনোদিন নুন কম নুন বেশি, কোনোদিন ঝাল কম ঝাল বেশি, এগুলো হলো। কিন্তু সত্যি কথা বলতে ওখানে ভালোবাসাটার অভাব নেই। হয়তোবা সেদিন আমার যে স্টাফ রান্না করছে হয়তোবা তার কাছে কিছু ভুলচুক হয়েছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যে হয় এটা, কিন্তু ইচ্ছাকৃত হয় না। ঠকানোর কোনো প্রবৃত্তি আমার নেই। আমি সততার সাথেই ব্যবসা করি, এবং সততা দিয়ে আমি চাই লোকে আমার কাছে পয়সা দিয়ে খাচ্ছে, ভালোভাবে খেয়ে যাবে এবং পজিটিভ ভাইবস নিয়ে যাবে। তারপর ওই 7টা টেবিল থেকে আমরা গত বছর এই নতুন বাড়িটা শুরু করি। এই বাড়িটা 3 তলা একটা বাড়ি, এটাও পাটুলিতেই। এখানেই শুরু করি আমরা 28 থেকে 42 সিট। এটা আমার কাছে অনেক বড় ছিল। 42 সিট, ডিমান্ড বাড়লো, বসাতে পারছি না, ইনক্রিজ করলাম আবার 64 সিট। কেননা আমার রুম যেটা নিজের রেস্ট নেওয়ার রুম ওটাকেও আমি বানিয়ে দিলাম। আচ্ছা, যেটা স্টোর ছিল সেটাকেও বানিয়ে দিলাম, হয়ে গেল পুরোটা 64 কভার। এবার আমরা আমাদের 3 তলাটাকে রিসেন্টলি বাড়ালাম, এখন আমার টোটাল 110 কভার। এবার আমি মন মতো করে সাজিয়েছি। প্রথম 3টে টেবিল থেকে 110 কভার, বা তারও আগে বললে ক্লাউড কিচেন থেকে 110 কভার। এই জার্নিটা লাস্ট 3 বছর বা 3.5 বছর, 4 বছরে। এখন যখন তাকিয়ে দেখো পেছন দিকে, কি মনে হয়? মানে এই যে তখন কি ভেবেছিলে যখন শুরু করেছিলে যে হিমুর হেসেল আজকে এই জায়গাটায় যাবে, বা এরপরে হয়তো আরও তুমি সিট বাড়াবে? জীবনেও ভাবিনি রেস্টুরেন্ট খুলবো, তাই ভাবিনি। আমি জাস্ট ফ্লোয়ের সাথে এগিয়েছি, আর আমি শুধু কাজ করে গেছি। আমার রান্না, আমার রেসিপি, আমি লোককে বাংলাদেশের আঞ্চলিক রান্নাগুলো নিয়ে কাজ করব, সেটা আমার ইচ্ছে ছিল। আমি সেটা পৌঁছবো। দেশ বিভাগের সময় যেসব লোকেরা চলে এসছেন তাদের কিন্তু একটা ইমোশন আছে যে আমাগো দেশের খাবার খাবো। তা আমাগো দেশের খাবারটা, আমি যেহেতু বাংলাদেশ থেকেই বিলং করেছি, আমি জানি অনেকগুলো রান্না, এবং যেগুলো জানি না সেগুলো দেশে গিয়ে গিয়ে এবং বন্ধু বান্ধবের মা এরা যারা আছে সবার কাছ থেকে রেসিপি জোগাড় করে জেনে করে আমি এখন আমার রেস্টুরেন্ট। তুমি এখানে এসছো কবে? আমি 93 সালে আমি এখানে পড়তে এসেছিলাম। প্রেম, বিয়ে, ফেসে গেলাম। ফেসে গিয়ে কি হলো, 13 বছর লাগলো আমার সিটিজেনশিপ পেতে। আচ্ছা, এই সময়টা আমার কাছে খুব পেনফুল ছিল, কেননা 13 বছরটা দেখো আমি এতটা পড়াশুনো করেছি, বাবা এত খরচ করে পড়িয়েছে কলকাতায় যাতে আমি কিছু করতে পারি। এবার আমি তো কিছু করতে পারছি না, কেন সিটিজেনশিপের জন্য ওটা অ্যালাউড ছিল না। ওই 13 বছর এই যে রান্নাটা করেছি সেটা এখন কাজে দিচ্ছে। তখন মনে হতো যে আমি মনে হয় আমার জীবনটাই শেষ, বৃথা। কিন্তু 40 বছর বয়সে আমি সিটিজেনশিপ পাই, এবং 40 বছর বয়সে অ্যাজ আ ফ্রেশার আমি জব শুরু করি। আমার তোমাদের থেকেও ছোট ছোট ছেলে মেয়েদেরকে বস ডাকতে হয়েছে, স্যার ম্যাম ডেকে কাজ শিখেছি, গাল খেয়েছি, কেঁদেছি। কান্নাটা একটু রোগ আছে, হ্যাঁ, তো ওটা করেছি। কিন্তু করলেও কি জানো তো, ওই অপমানগুলো না আমার কাছে লেসন হয়েছে। আমি এভরিডে শিখেছি। আমি কিছুই জানতাম না, আমি কম্পিউটার এভাবে করতাম। আচ্ছা, আমার একজন সিনিয়র বলেছিল এই দেখে তোমাকে কি করে কাজে রাখলো কি করে, কিন্তু রেখে আমি নিজেকে প্রুভও করেছিলাম। তো সেই জায়গাটায় যে কাজ করেছি 8 বছর, 3টে বেসরকারি হসপিটাল, তারপরে ইউনিসেফ, সব মিলে 9.5 বছর আমি কাজ করেছি চাকরি। কিন্তু এটা আমার কাছে কিন্তু লেসন, আমি প্রত্যেকের কাছে শিখেছি, ছোট বড় সবার কাছে শিখেছি, আজও শিখি। আজও আমার স্টাফদের মধ্যে যারা ভালো রান্না করছে তারা যদি সাজেশন দেয়, ম্যাম এটার সাথে যদি এটা করতে পারেন, যেহেতু ওরাও অভ্যস্ত হয়ে গেছে, এই মাসেও ম্যাম 2টো আইটেম কিছু একটা করবে, ওরাও অভ্যস্ত হয়ে গেছে। তো সেটার জন্য আমিও শিখি। আমি জানতাম না
কস্টিং শিখেছি। আমি জানতাম না এই ইন্ডাস্ট্রি না হয়ে কি করে ইন্ডাস্ট্রিতে বিলং করতে হয়, জানতাম না, জেনেছি। আমাকে অনেকেই অনেক ছোট বড় কথা বলে, মহিলা হয়ে বিজনেস করছি, সেটার জন্য কিন্তু আমি অনেক কথা শুনি। এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম যে মহিলারা যখন কাজ করেন তখন ঘরে তো একরকমের ব্যাপার থাকে, যদিও তুমি বললে তোমার হাজব্যান্ড ভীষণ সাপোর্টিভ ছিলেন, তোমার ছেলে খাবার প্যাক করতে থাকতো সেই সময়, কিন্তু বাইরের দিক থেকে মানে একজন মেয়ে হয়ে বিজনেস করছো, কি পারবে তুমি? প্রথমেই তো ভুরুটা কুচকে, এগুলো তো নিশ্চয়ই ফেস করেছো, সামলেছো কি করে? হ্যাঁ, বাড়িতে স্বামী আর ছেলে ছাড়া, আর এদিকে হীরকদার অরূপ ছাড়া, আমি তো বলবো সবাই প্রথমে নেগেটিভভাবে দেখিয়েছে। সবাই আমাকে একটা কথাই বলেছে, রান্না করবি। বিশেষ করে আমার বাবার বাড়ির লোকজন যারা সবাই ওয়েল টু ডু, দে আর ভেরি ওয়েল টু ডু, দেশ বিদেশে ছড়িয়ে আছে, তাদের একটাই কথা, রান্না করে ব্যবসা, তুই কি কাজের লোক? তুই তাহলে তো রান্নার লোককে পয়সা দিয়ে ওরকমই হবে। আমি যে একজন যদি শেফ হতে পারে, আমরা যখন মানে আমি নাম নিতে চাইছি না, যার যে রিনাউন্ড শেফ এদের বলে, তখন ও শেফ। একজন মহিলা যে রান্না করছে সে বাড়ির রান্নার লোক হয়ে গেল, তাতে কাজের লোক। এটা কী ধরনের বৈষম্যতা? এই জায়গাটা আমি খুব দুঃখ পেয়েছিলাম। কিন্তু আমি যেদিন জি বাংলায় আমার সুদীপার রান্নাঘরে আমার প্রথম শো হয়েছিল, যেটা সেদিন টেলিকাস্ট হলো, সেদিন ওখানে জানো তো আমার ফেসবুক পেজে সেসব আত্মীয় স্বজনেরাই লিখেছে, উই আর সো প্রাউড অফ ইউ। এই সময় বোধহয় চেনা যায় মুখোশ, এবং আত্মীয় স্বজনদের কথা, বন্ধু বান্ধবদের কথা চেনা যায়। আজকে মানে কিছু বন্ধুবান্ধব তো আমার এত সাপোর্ট করেছে বাংলাদেশের, স্টিল দে আর সাপোর্টিং। আমার একটা গ্রুপ আছে, ক্লাব 89, ক্লাব 87, এরা গ্রুপ আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের। তো এই বন্ধুরা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, দোস্ত, আমরা যেমন দোস্ত বলি, দোস্ত তুই এগিয়ে যা, তুই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছিস, উই আর সো প্রাউড অফ ইউ। ওরা একটা, যেমন এক বান্ধবী আমাকে বলেছিল, ও নিউ ইয়র্কে থাকে, ও বলেছিল এখানে সব না ইন্ডিয়ান খাবার হিসেবে বিক্রি হয়, বাংলাদেশি খাবার বিক্রি হয়, কিন্তু ওটা ইন্ডিয়ান হিসেবে লোকে জানে, বাট বাংলাদেশি ফুডকে রিপ্রেজেন্ট করছিস তুই, এজন্য আমরা খুশি, গর্বিত। তুমি তো চিটাগংয়ের মেয়ে, তাই তো? তো এখানে তোমার হিমুর হেসেলে যদি কেউ খেতে আসেন, এখন তো নিশ্চয়ই 100 থেকেও পদ বেড়েছে নাকি? হ্যাঁ, 185। যদি বাংলাদেশের খাবারের টেস্ট করতে চায় কেউ এসে হিমুর হেসেলে, তাহলে 2-3টে খাবার তুমি কি সাজেস্ট করো? আমি প্রথমেই সাজেস্ট করব ভর্তা। বিভিন্ন রকমের ভর্তা আছে আমাদের এখানে, সেই ভর্তাগুলো একদম ওই প্রাণ ছোঁয়া যে অনুভূতি আমাদের বয়স্ক কাকু কাকিমাদের, তারা চায়, খুব ভালো লাগে। আছে হলো আমার মা মাসির কিছু রেসিপি, এবং হাতে মাখা চিংড়িটা আমার মায়ের রেসিপি, এটা ইদানিং সবার খুব ভালো লাগছে। আমি বলবো মোরগ পোলাও, মাটন তেহেরি, বাংলাদেশি স্টাইল চিকেন পিস রোস্ট যেটা বিয়েবাড়িতে হয়, মাটন কালা ভুনা আমার সিগনেচার ডিশ, মেজবানি ভুনা। নতুন কিছু আঞ্চলিক রান্না আমরা এনেছি, অবশ্যই শুটকি মাছ, চট্টগ্রামের মেয়ে, শুটকি মাছ, জামালপুরের মাটন পিঠালি, বরিশালের চিংড়ি পিঠে, মানে আঞ্চলিক রান্না। আর এই দেশীয় রান্না বলতে আমি আমার রান্নাগুলোকে, যেমন পটল পোস্তটা আমার রেসিপিতে তৈরি হয়, ভীষণ পছন্দ সবার। আমাদের পোস্ত নারকেল বড়া সবার পছন্দ। মানে আমি ঘটি না হয়েও আমি ভালো করতে পেরেছি, এটা আমার একটা জয়। আমি ধোকার ডালনা জানতাম না বানাতে, কি করে ধোকা বানাতে হয় জানতাম না, শিখেছি, সেটা হয়। সেগুলো আমি বলবো খেতে। নারকেল কাসুন্দি বেগুন একটা নতুন রেসিপি আমার এখানে অনেকগুলো রেসিপি আমার নিজস্ব, বাঙালি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাঙালি ছোঁয়ার রান্না। সেটা হলো ডাবের শাঁস দিয়ে গন্ধরাজ চিংড়ি আমার রেসিপি, নারকেল কাসুন্দি বেগুন, পটল পোস্ত, তারপরে হলো টকঝাল তেল ট্যাংরা, আচ্ছা, তারপরে হলো ভাতুরি, কইয়ের ভাতুরি। ভাতুরিটা কি? আমরা তো পাতুরি জানি। রাইট, এটা হলো বাংলাদেশের একটা রান্না। এটা ভাতের মধ্যে দিয়ে ভাপায়, মানে লাউ পাতা বা কুমড়ো পাতাটাকে ভাতের উপরে রেখে, যেরকম আমরা
মানে ভাপা করি ওই মশলায় দিয়ে ওই মাছটা ওখানে দিয়ে ভাতটা যখন ফাইনালি হয়ে আসে তখন পাতাটা দিয়ে ভাত দিয়ে ভাপা হয়। এটা কিন্তু ইয়ে করা হয় না, ওটাই পুরো রান্না হচ্ছে ওখানে, ভাপায় রান্না হচ্ছে ভাতের মধ্যে, তাই জন্য ভাতুরি। পাতুরিতে কি আমরা পাতাটাকে র্যাপ করে করছি, এটা র্যাপ হচ্ছে না, হচ্ছে ওখান থেকে মাছটা তুলে দিচ্ছি, আমরা একটু কুমড়ো শাকও দিয়ে দিই। এটা খেতে খুব ভালো লাগে। তারপরে ধরো এখানে আমি একটা খুব ভালো শরবত করতাম, এখন আম পাওয়া যাচ্ছে না বলে কম, সেটা পাকা আম আর কাঁচা লঙ্কার একটা শরবত করি, সেটার ওই ফিলিংসটা যেটা হলো আমরা ছোটোবেলায় যে আম মাখা খেতাম সেটা দিয়ে আমরা করতাম, ওটা খেতে পারে। মোটামুটি আসুন, আমার মনে হয় কিছু কিছু বাড়ির খাবার আপনারা পাবেন, ভালো লাগবে, আমাদের ভালোবাসাটা থাকবে, আপনারা আসুন, আমি খুশি হব। আন্তরিক জায়গাটা। এবার শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা যেহেতু এই পুজোর সময়টায় আড্ডা দিচ্ছি, মা দুর্গা বললে তো অনেকগুলো রূপ, আসলে তোমার চোখে দেখা আশপাশে মা দুর্গা তোমার কাছে কে, বা তোমার ইন্সপিরেশন কে? আমি মানে আমার কাছে না সত্যি কথা বলতে অনেকেই দুর্গা, অনেকেই আমার কাছে ইন্সপিরেশন, আমি অনেকের কাছে শিখেছি। সবাইকে তো নাম বললে ছোট করা হবে, তবুও আমি বলবো, আমি এখানে সবার আগে তো বলবো আমি আমার মানে মা, সবার আগে মাকে কেন বলবো, 16 বছর বয়সে গৃহবধূ হয়ে 45 জনের সংসারে এসে উনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং বাড়ির দায়িত্ব নিয়েছিলেন, সেটা ওনার কাছে শিক্ষণীয়, এটা আমি ওনার কাছে শিখেছি। মায়ের গল্পগুলো এখনও শুনি, তাই আরও বেশি ইন্সপায়ার্ড হই। এখানে এই ইয়েতে আমি কয়েকজন মহিলার সাথে খুব ওতপ্রোতভাবে কাজ করেছি, তার মধ্যে লুনা চ্যাটার্জি, ফুড ব্লগারও। আমি জানি না মেয়েটার সাথে আমার হঠাৎ করে কেন বন্ধুত্ব হলো, কেন কি হলো, কিন্তু আমি ওর কাজে অনেক ইন্সপায়ার্ড, ও আমাকে অনেক সাহায্য করেছে। হয়তো বা বন্ধুত্ব খুব দুদিনের, কিন্তু আমার মনে হয় জানো তো মধুরিমা, একটা জিনিসও যদি কারো কাছে শিখি না, সেটা অনেক বেশি মানে কী বলবো, প্রাউড করার মতো। আমি ওর কাছে শিখেছি। আমি আমার যে কলিগ, সে কলিগদের কাছে শিখেছি। এরা না সত্যি এরা আমাকে শিখিয়েছে কিভাবে দশভুজা হওয়া যায়। তা আমি বাড়ির মধ্যেও দশভুজার মতো কই রান্না করি, বাড়িতে গিয়েও সব কাজ করছি, এখানেও এসে করছি, আবার এখন তো মানে আবার তোমাদের মতো লোকেদের সাথেও কথা বলছি, সবই করছি। আরেকটা জিনিস খুব ইয়ে লাগে, তুমি একজন আজকে আমার কাছে এসছো, তোমার কাছেও আমি কিন্তু শিখেছি, কারণ তোমার সাথে আমার 2019 সালে পরিচয়, আজকে প্রথম দেখা, কিন্তু তোমার কাছে আমি শিখেছি। প্রত্যেকটা মানুষের থেকেই কিছু না কিছু তুমি শিখতে থাকো, ভীষণ পজিটিভ এনার্জি তার মানে তোমার, সবসময় চেষ্টা করি। এবং এই আড্ডাটা এখানে আমাদের চলছে, কিন্তু থামাতে হবে সময়ের কারণেই। আমার মনে হয় এই পুজোর দিনগুলোতে তুমি ওই দশভুজার মতন করেই বাড়ি, সংসার এবং এই জায়গাটা সামলাবে। সাধারণ মানুষ যারা আসবেন তাদের জন্য কি বলবো? আমি আপনাদেরকে বলবো, আসুন হিমুর হেসেলে পুজোর সময়, আমার একটু বক শুনে যান, পজিটিভ ভাইবস নিয়ে যান। সত্যি বলছি, পজিটিভ ভাইবস আছে এখানে, খেয়ে যান আমাদের ঘরোয়া রান্না। আমি প্রফেশনালি হয়তো বা ব্যবসাটা করছি, কিন্তু সত্যি বলছি ভালো বাড়ির রান্নার মতো করেই খাবারটা পাবেন। আসুন, ভালো লাগবে, গল্প হবে, আপনাদের অভিজ্ঞতা থেকেও হয়তো বা আমি কিছু শিখবো। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য, খুব ভালো থেকো, পুজোর শুভেচ্ছা থাকছে। তোমাকেও সেই শুভেচ্ছা সবাইকে এবং তোমার দর্শককেও। এই আড্ডা এখানেই শেষ করলাম। মাতৃরূপেণর বিশেষ পর্বগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। হিমুর হেসেলে আজকে ছিলাম সুতপা বড়ুয়া ওরফে হিমুর সঙ্গেই, আর এখানকার নান্দনিকতা দেখছেন আপনারা,
খাবারগুলো অবশ্যই চেখে দেখতে পুজোর সময় এক না একদিন এসে ঢু মারতেই পারেন এখানে। জানাবেন ইনবক্সে কেমন লাগলো পুরো বিষয়টা, কারণ বাঙালির উৎসব পার্বণ মানেই পেট পুজো তো তার একটা অঙ্গাঙ্গী যুক্ত একটা বিষয়। কাজেই আপনাদের কেমন লাগছে সেটা জানার অপেক্ষায় থাকলাম আমরা। এখানেই এই পর্ব শেষ করছি। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।